ওয়াকারের জন্য নাকি ইন্ডিয়া বাংলাদেশে আক্রমণ করে নাই। হ্যাঁ, খারান হাইসানি, আমি না ঘোড়ায় আসবো। ডিজিএফআই ভালো, খুবই ভালো। বয়ান দেয় ডিজিএফআই নাকি একাই গুম করে না, আরো সবাই করেছে, তাই ডিজিএফআই অত খারাপ না। আর ডিজিএফআই ভালো, খুবই ভালো ছেলে, সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে পড়তে বসে, তাই না? যে আর্মি চিফ 5ই আগস্টে সারাক্ষণ ইন্ডিয়ান আর্মি চিফের সাথে কথা বলছে, হাসিনার বোনজামাই জন্য মেডিকেলি আনফিট হওয়ার পরে আর্মি চিফ হয়েছে। ওয়ালটনের কম দামি পণ্য দাম দিয়ে কিনে শুধু যে ভোক্তারাই প্রতারিত হয়েছে তা নয়, ওয়ালটনের প্রতারণার ফাঁদে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে খোদ ওয়ালটনের বিক্রয় প্রতিনিধিরা। আমরা জানি যে ইতিমধ্যে আমলিক সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো। চলুন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। বন্ধুর কাছে টিভি বিক্রি করা হয়েছে, টিভি শেষ, মানিজ্যত আছে এখানে, চিটারি ব্যবসারী ব্যবসা করি নাকি আমরা। ভয়াবহ যেটা তারা একটা সন্ত্রাসী একটা আন্ডারগ্রাউন্ডে যেটা করতেছে অনেকেই জানে না, রিকভারি টিম। ওয়ালটনের মধ্যে অনেক আয়না ঘরও আছে, টর্চার সেলও আছে। তারা যা করছে, অর্থলিকা যা করছে, তা আমাদের মতো যে ডিলার যারা আছে সবারকে মাইরা করছে এই অর্থলিকা। পরে ওনারা বললো না, আপনারা মামলা করবো না, মামলা ছাড়া বহুত কিছু করার আছে, অনেক কিছু করা যায়, আপনারা অন্যভাবে সিস্টেম করবো। আমি সরকার আমলে তারা আমাদেরকে হুমকি দামকি দিয়েছে, জোর করে আমাদেরকে ব্ল্যাঙ্ক চেক নিচ্ছে। একসাথে থাকতে পারি জেলখানায়, এই দুযুগের থেকে জেলখানা অনেক ভালো। আমি একটা ডিলার, আমাকে আপনি চালানে 18% দিচ্ছেন, তাহলে আমি লাভটা করবো কি? আপনি তো ডিক্লারেশন দিয়ে দিলেন ছাড়ার জন্য। ওয়ালটন আমাদের পণ্য, আমাদের পণ্য সেজে আমাদের জন্যই অদ্ভুত অভিনব এক প্রতারণার ফাঁদ তৈরি করেছে আমাদের ওয়ালটন। মেড ইন বাংলাদেশ নাম দিয়ে নিম্নমানের চায়না পণ্যকে আমাদের পণ্য বলে প্রতারণাটা চলছে আমাদের সাথেই। আমি ওয়ালটন পণ্য ব্যবহার করতেছি আজ থেকে 7-8 বছর হয়েছে, বাট কিন্তু মাছ মাংস রাখার পর ভালো থাকে না, ঘন ঘন ফ্রিজ নষ্ট হয়, তারপর হচ্ছে গন্ধ হয়ে যায়, আইস কম হয়। ফ্রিজের দিক দিয়ে আমাদের কোম্পানিরও একটা ফ্রিজ আছে, একটু সমস্যা আছে, ফ্রিজের দিক দিয়ে একটু সমস্যা। কথায় আছে সস্তার 3 অবস্থা, কিন্তু ওয়ালটনের মানহীন পণ্যই বিক্রি হচ্ছে অনেক দাম দিয়ে। 890 টাকা, এটা প্রাইস হলো 49,890 টাকা, এটার প্রাইস হলো 49,890 টাকা, 320 টাকা, 70,000 টাকা। ওয়ালটনের কম দামি পণ্য দাম দিয়ে কিনে শুধু যে ভোক্তারাই প্রতারিত হয়েছে তা নয়, ওয়ালটনের প্রতারণার ফাঁদে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে খোদ ওয়ালটনের বিক্রয় প্রতিনিধিরা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এরা সবাই ওয়ালটনের বিক্রয় প্রতিনিধি, এরাই মূলত সারা দেশে ওয়ালটনের পণ্য ভোক্তাদের হাতে তুলে দেয়, অথচ তারাই আজ ওয়ালটনের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ নিয়ে হাজির হয়েছে বাংলা এডিশনের কাছে। আমি বিগত দিনে যখন প্রথম ব্যবসা শুরু করি 2012 সালে, আমার অন্যান্য ব্যবসার থেকে টাইনা নিয়ে প্রায় 70 লক্ষ টাকা ইনভেস্ট করি। প্রথম পর্যায়ে আমি 50 লক্ষ টাকা দিয়ে কোম্পানি থেকে মাল নিই। আজকে আমার পুঁজি নাই, ব্যাংক লোন, বিভিন্ন জায়গায় ঋণ, হাত লোন, ঋণের অভাব নেই, অথচ কোম্পানিও আমার প্রতি একটা প্রেশার দিতেছে আর বলতেছে যে আপনি যদি এখন মাল না নেন, ব্যবসা না করেন, আপনাকে রিকভারি টিমে দেওয়া হবে, মামলা দেওয়া হবে, তো ব্যবসা চালায় যান। তো এখন আমি ব্যবসা কিভাবে চালাবো? তারা এমপি মন্ত্রী তারা কিনা পকেটে থাকে, তারা এমনও বলছে এই যে আমার ওয়াইফকে বিভিন্নভাবে হয়রানি করছে, এবং এমনও কথা বলছে যেগুলো আসলে পাবলিকে বলা যাবে না। আপনার নিজেদের ক্ষমতা আপনার বাজারে প্রকাশ করার জন্য আমাদেরকে দিয়ে আন্ডার রেটে মাল সেল করায়, আবার আমাদেরকেই ধমকায়। আন্ডার রেট করেন কেন? আবার আপনার এমদাদ স্যার মুখ দিয়ে যা আসে তাই বলছে। ওনার কাছে গেছিলাম, ওনার মুখ দিয়ে অনবরত মানে কি যে বলছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন দিয়ে আমার ধরে নিয়ে আসে, আমার পরিবার সহ, আমার ছোট বাচ্চা আছে, যে বাচ্চাকে নিয়ে আসছি, আমার ছোট বাচ্চা যখন নিয়ে আসার পরে আমার ধরে নিয়ে এসে বসে থাকা মামলা দিয়ে আমাদের জেলে পাঠায়। আমরা 3 মাস জেল খেটছি ভাই, আমরা কি বলবো, আমরা কান্নায়, আমরা গোটা পরিবার, আমার মা, আমার বোন, আমার সবাই কান্নার আওয়াজানি, সবাই মনে অশান্তি ভোগ করছে। 3টা মাস আমার শোরুম বন্ধ, আমার ব্যবসা বাণিজ্য বন্ধ, সব কিছু বন্ধ ভাই। ও একটা কিস্তিতে টাকা তুলতে গেছে, সেখানে কিস্তির টাকা নিয়ে ঝামেলা হয়েছে, ওকে ইট বেরোর মাথা ফেটে ফেলছে। সেটার থেকে ওরা একজনও কেউ খোঁজ নিতে আসেনি যে চোখটা যদি নষ্ট হয়ে যেত আমার হাজবেন্ডের, বা একটা বড় কোনো সিরিয়াস ক্ষতি হতো, আমি তখন ওকে কোথায় পাইতাম?
সবার মাথার উপর ছাদ আছে, আমার মাথার উপর কেউ নাই। আমরা দুজন আর আমার শাশুড়ি আর আমার ছোট মেয়ে আছে। ওয়ালটনের ব্যবসায়িক ফাঁদে পড়ে সব হারিয়ে নিঃস্ব এসব মানুষের চোখের পানি তাদের অসহায়ত্বকেই প্রকাশ করছে। এই অসহায়ত্ব সামাজিক মর্যাদা হারানোর, এই অসহায়ত্ব সহায় সম্বল হারিয়ে পথের ফকির হয়ে যাওয়ার। তারা যা করছে, অট্টালিকা যা করছে, তা আমাদের মতো যে ডিলার যারা আছে সবারকে মাইরা করছে এই অট্টালিকা। এখন সারাদিন যদি আপনি হেঁটেও বেড়ান, সারাদিনে শেষ করতে পারবেন না, এত অট্টালিকা তৈরি করছে তারা শূন্য থেকে তারা আজকে এত বড় অট্টালিকা তৈরি করছে, আর আমাদেরকে পথের ভিখারি বানাইছে। আজকে আমাদের ছেলেমেয়ের পড়ালেখার খরচ দিতে পারছি না, আমাদের ছেলেমেয়ের সামনে পরীক্ষা, তার পরীক্ষার ফি দেওয়া পারছি না, আর চলার অসুস্থ, তার অসুখের খরচ ওষুধ জোগাতে পারি না। আমাদের তোমার খাওয়া দাওয়া পর এমন পরিস্থিতি দাঁড়াইছি যে আমাদের বাইরে যাওয়ার মতো ক্ষমতা নেই। আমরা কি করে বাঁচবো? আমরা একটা পথের ভিখারি হয়েছি, আমাদের নিঃস্ব হয়ে গেছে। সারা দেশ থেকে এসে ওয়ালটনের ডিস্ট্রিবিউটররা বাংলা এডিশনের কাছে ওয়ালটনের বিরুদ্ধে একরকম এক পাহাড় অভিযোগ তুলে ধরেন। ডিস্ট্রিবিউটররা বলছেন, ওয়ালটন ও একই কোম্পানির আরেকটি প্রতিষ্ঠান মার্সেল ব্র্যান্ডের কর্তৃপক্ষ টাকা নিয়েও পণ্য দেয়নি, তাদের ফেরত দেয়নি পাওনা টাকাও। ওয়ালটন মার্সেল একই কোম্পানি, একই মালিক, একই সব কিছু, একই জায়গাতে প্রোডাক্ট আসে, একই সার্ভিস সেন্টার। এটা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি লিমিটেড, পাবলিক লিমিটেড কোম্পানি বলে আর এখন ইয়া করতেছে আর কি। কোম্পানি আমাকে বললো, জারিফ ভাই আপনি তো ভালো ব্যবসা করতেছেন, আপনি 1000 পিসের মালে চালান করব, আপনি আমাকে 60 লক্ষ টাকা আমাকে দেন একসাথে। আগে যে ডিউ ছিল আমার সাথে বকেয়া ছিল 60 লক্ষ টাকা, তারা 60 লক্ষ টাকা নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাকে একটা প্রোডাক্টও দেয় নাই। তখন কিন্তু আমি মাঠে বিভিন্ন হোলসেল করার কারণে, মানে পাইকারি ব্যবসা করার কারণে বিভিন্ন ডিলারের কাছে আমি বাকি দিয়ে আমি খুব খারাপ অবস্থায় পড়ে গেছি, যখন যে তারা একসাথে টাকাটা নিয়ে আমাকে একটি প্রোডাক্টও দেয় নাই। বাংলা এডিশনের কাছে ডিস্ট্রিবিউটররা আরও জানান, 2019 সালে 20 লাখ পিস ফ্রিজ বাজারে বিক্রির লক্ষ্য নির্ধারণ করে ওয়ালটন কর্তৃপক্ষ। এই লক্ষ্য পূরণের জন্য ডিলারদের বিশাল কমিশন প্রদানের প্রতিশ্রুতি দেয় ওয়ালটন। এক্ষেত্রে ওয়ালটন ও মার্সেলের পণ্যের জন্য আলাদা আলাদা কমিশন দেওয়ার কথা জানানো হয় ডিলারদের। ওয়ালটনের পণ্যে বিক্রয় মূল্য থেকে 40% এবং মার্সেলের পণ্যের ওপর 45% পর্যন্ত কমিশন প্রদানের প্রতিশ্রুতি দেয় কর্তৃপক্ষ। তবে ডিলাররা অভিযোগ করেন, প্রতিশ্রুতি না রেখে মাত্র 20 থেকে 24% পর্যন্ত কমিশন দেয়া হয় তাদের। আমি টোটাল 2022 সালের মার্চ পর্যন্ত, 2001 সালের জুন পর্যন্ত 101 কোটি প্লাস মাল বিক্রি করছি মার্সেলের। তো তাদের এমআরপি রেটে 101 কোটি টাকা, কিন্তু আমি কমিশন হিসেবে ধার্য করে দেখি আমি 22 কোটি টাকা পাই। এখন লেজার পরিচালনা করে দেখি যে আমি 12 কোটি টাকা আমার কাছে ডিউ দেখাচ্ছে। আমি যখন তাদেরকে বললাম যে 12 কোটি টাকা কেন, তখন তারা কি করছে, পার্শ্ববর্তী 2-1টা ডিলারের থেকে টাকা নিয়ে আমার লেজার দাম কমাই দিচ্ছে, মানে লেজারটা কমাই দিচ্ছে। যেখানে এই 12 কোটি টাকা দেখাচ্ছে, এখানে এসে আমাকে 9 কোটি টাকা দেখাচ্ছে। তো আমি বললাম যে ভাই টাকা তো এইভাবে কি, বলতেছে ভাই আপনি ব্যবসা করতে থাকেন, আমরা এটা সমাধান দিচ্ছি। বাজারে একক আধিপত্য বিস্তার করতে এবং ঘরে ঘরে ওয়ালটনের পণ্য ছড়িয়ে দিতে ডিলারদের ব্যবহার করেছে ওয়ালটন, এমন অভিযোগও করেন ব্যবসায়ীরা। তারা জানান, 20 লাখ পিস ফ্রিজ বিক্রির লক্ষ্য পূরণ করতে নানা রকম অসৎ উপায় অবলম্বনের প্রক্রিয়া চলমান রাখে ওয়ালটন। কোম্পানির প্রতিনিধিরা ডিলারদের না জানিয়ে অন্যান্য ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রি করে। তবে এক্ষেত্রে ডিলারদের কোড ব্যবহার করে পণ্য দেয়া হয় অন্য ব্যবসায়ীদের। ওই পণ্যের দাম আবার ডিলারদের নামে ওঠায় ওয়ালটন। ফলে পণ্য ক্রয় না করেই দাম দিতে হয় ডিলারদের, আর ভুতুরে এই দাম শোধ করতে যেয়েই পথের ফকির হয়েছেন তারা। এরা আমাদেরকে এই হোলসেলের একটা ওই পরামর্শ দিয়ে সেটা সাব ডিলারকে দিয়ে তারা মালটা বিক্রি করাইছে। সেই মালটার মধ্যেও সমস্যা হলো, ধরেন আমি আপনার মাল আমাকে যে তার ইনভয়েস করছে বা চালান করছে, সেই চালান আমাকে কতটুকু চালান করছে সেটাও আমাকে অথেন্টিক জানায় নাই, কিন্তু লেজারের মধ্যে দেখা যাচ্ছে আপনার বিশাল অ্যামাউন্ট ধরাই দিছে। এখন আমার যে টাকাটা দিছি, আমরা তো যখন তাদের কাছে লেজার চাইছি, ভাই আমি তো টাকা আপনাকে দিছি, আমার হিসাবটা দেন, বলে ভাই হিসাব লাগবে না, মাল নিতে থাকেন আর বেচতে থাকেন। ওয়ালটন চাইতো না কোনো কোম্পানি বাংলাদেশে ব্যবসা করুক, একক 90% শেয়ার। এমনকি আমরা লড়াই করে, এমনকি আমরা যখন ওয়ালটন শুরুর দিকে যখন ওয়ালটন প্রোডাকশন করে মাল বিক্রি করে, আমরা বিক্রি করি, তখন কিন্তু আমরা কাস্টমার মাইরেও খাইছি। 1920 সালে যখন আপনার 20 লাখ ফ্রিজ বিক্রি করার তাদের অ্যাটমটা নিল, সে 20 লাখ ফ্রিজ বিক্রির সাথে এরা আপনার
আমি যে কয়টা ফ্রিজ পাইছি সেটা আমার কাছে চালানো নেয় নাই, আমার কাছে কোনো লিখিতেও নেয় নাই, কিন্তু লেজারের ভিতরে বিশাল বিশাল অ্যামাউন্ট সেখানে ঢুকাই দিছে। সারা দেশ থেকে আসা এসব ব্যবসায়িক ডিলাররা বাংলা এডিশনকে আরও জানান তাদের নামে বিভিন্ন সময় পণ্য ক্রয়ের ভুয়া রসিদ তৈরি করে ওয়ালটন। পরে সেই অনুযায়ী তাদের বিল পরিশোধ করতে চাপ দেয় প্রতিষ্ঠানটি। ব্যবসা টিকিয়ে রাখতে ওয়ালটনের এমন চাপে পড়ে ব্যাপক ব্যাংক ঋণে জর্জরিত হয়ে যায় ডিলাররা। পরে সময় মতো সেই ঋণ পরিশোধ করতে না পারায় উল্টো আরও চাপ বাড়ে তাদের। এই অবস্থায় মামলা দিয়ে এসব ব্যবসায়ীদের হয়রানি করে ওয়ালটন। এতে করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হয় ব্যবসায়ীদের। কেউ কেউ কারাভোগও করেছেন। অনেকের অভিযোগ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ব্যবসায়ীদের শুষে নিচ্ছে ওয়ালটন। ইস্ট ইন্ডিয়ার মতো তারা আমাদের দিয়ে বিজনেস করাবে। আমি বিজনেস করে লস খাইছি, আমার ছেলে মেয়েদের বিজনেস করাবে। এটা তাদের একটা প্ল্যান আর কি। আমার কাছে 5 কোটি টাকা পায় বা 6 কোটি টাকা পায়, আমি তো টাকা দেওয়ার সক্ষমতা আমার নাই। তাহলে কি করতে হবে? আমি বিজনেস করে যাব, আমার ছেলে মেয়েরাও বিজনেস করে যাবে। মানে এটা ইস্ট ইন্ডিয়ার মতো একটা থিওরি আর কি। 7 কোটি 64 লক্ষ টাকা আমরা পাই এই বলে আমরা লিগাল নোটিশ পাঠাই। উইথ 12টা চেকের পাতা ছিল, চেকের পাতা নাম্বার দিয়ে আমি চেকের পাতা নাম্বার দিয়ে 12টা চেক আমি এই 15 দিনের মধ্যে ফেরত চাই এই বলে আমি লিগাল নোটিশ দিই। এই লিগাল নোটিশের পরই তারা আমাদের মামলা করে দিয়ে আমার গোটা পরিবার সহ হেনস্থ করে আমরা 3 মাস জেল কাটছি ভাই। এত কষ্ট এটা কথা বলা যাবে না ভাই। ওনারা বাটপারি চিটারি করবে, আর এগুলো বলতে গেলে আমাদের দোষ, আমাদের নামে মামলা দিবে। এখন আমরাও তো মামলা দিছি, কোর্টে তো আমরাও মামলা দিছি, কোর্ট তো প্রমাণ দেখবে, প্রমাণ নিয়েই তো ঘুরতেছি। ওনারা এগুলো দেখবে না তো দেখবে কে? আমাদের এই বিষয়গুলো দেখবে কে? মামলা, ব্যবসায়ীদের নানাভাবে জিম্মি করা, এসব করতে অন্যরকম একটা ফাঁদ তৈরি করে ওয়ালটন। ডিলাররা জানান ওয়ালটন এবং মার্সেল কোম্পানি তাদের কাছ থেকে ব্যাংক চেক এবং ফাঁকা স্ট্যাম্প পেপারে জোর করে বিভিন্ন কৌশলে স্বাক্ষর নেন। ফলে নিরুপায় হয়ে বিভিন্ন সময়ে ওয়ালটনকে বাড়তি টাকা দিতে বাধ্য হয় তারা। মামলা, হুমকি দামকি, প্রশাসন, আমি সরকার আমলে তারা আমাদেরকে হুমকি দামকি দিয়েছে, জোর করে আমাদেরকে ব্ল্যাঙ্ক চেক নিছে। ব্ল্যাঙ্ক স্টাম্প নিত, লিখিত স্টাম্প নিতে হবে, তখন আমরা দিতে বাধ্য হইতাম। তখন আমরা বাধ্য হইতাম এবং পেট আমাদের যে দোকানে পেট আছে, ব্ল্যাঙ্ক পেটের মধ্যে আমাদের সিগনেচার নিয়ে রাখছে। ওয়ালটনের এসব অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি ব্যবসায়ীরা বাংলা এডিশনকে বলেন বাংলাদেশি পণ্য বলে প্রচার করলেও ওয়ালটনের বেশিরভাগ যন্ত্রাংশ নিয়ে আসা হয় চীন থেকে। তারা বলে যে আমরা তৈরি করতেছি, কিন্তু আসলে এর ভিতরের খবরটা আমরা হয়তো বলতে পারবো না। এটা ওরা বাইরে থেকে নিয়ে এসে এটাকে সংযোজন বিয়োজন করে জোড়াতালি দিয়ে চালায় দেয়। আমি যতটুকু জানি তারা বেশিরভাগ পণ্যই চায়না থেকে নিয়ে আসে, এলইডি বিশেষ করে। আর এলইডিটা বোধহয় ওনারা যেখান থেকে নেয়, স্যামসুই কি আকাই থেকে ওনারা প্রোডাকশন করে নেয়। আর আপনার ওয়ালটনের যে সার্ভিসগুলা বা তাদের যে পার্টসপাতিগুলা যদি তাদের দেশে যদি প্রোডাকশন করতো, তাইলে আমি যে সার্ভিসে গেলাম তখন আমার পার্টস নাই বিধায় আমার ফ্রিজ কেন ফেরত আসবে, আমার রাইস কুকার কেন ফেরত আসবে? যদি প্রোডাকশন যদি দেশে হয়ে থাকে তাহলে তো আমাকে 2 দিন বেশি লাগুক, আমাকে তাদের সার্ভিস দিতে পারতো। এছাড়া টিভি, ফ্রিজ, কম্পিউটার, বাইক সহ ওয়ালটনের বেশিরভাগ পণ্যের গুণগত মান নিয়েও প্রশ্ন তোলেন ডিলাররা। এক্ষেত্রে ওয়ালটনের পণ্য বিক্রি করে ভোক্তাদের কাছে নানাভাবে অপমান অপদস্থ হতে হয়েছে বলে অভিযোগ করেন তারা। একটা রাইস কুকার বিক্রি করছি, কতবার যে ওই রাইস কুকার নিয়ে, ওনারা অত আর্থিক অবস্থা ভালো না, ওই রাইস কুকারটা ওনার কাছে অনেক দামি। উনি বলতেছে 1 ঘন্টা লাগে ভাত হতে। বন্ধুর কাছে টিভি বিক্রি করা হয়েছে, টিভি শেষ। মানিজ্যত আছে এখানে, চিটারি ব্যবসারি ব্যবসা করি নাকি আমরা? এখনও যেগুলো প্রোডাক্ট, যেমন মোবাইল যদি কেউ বলা হয় যে ওয়ালটনের ফোন ব্যবহার করেন, তারা আগেই বলে যে না ভাই, ওয়ালটনের ফোন কখনো ব্যবহার করা যাবে না, আপনাদের ফোন গরম হয়ে যায়, আপনাদের ফোনে চার্জ থাকে না, আপনাদের অনেক সমস্যা। ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা ফ্রিজের সিস্টেম হচ্ছে আপনার 25% বা 30% ডিপ থাকবে, 70% নর্মাল থাকবে। তারা করে 50-50 বা 55% ডিপ করছে, আপনার 45% নর্মাল করছে। এই ক্ষেত্রে প্রোডাক্ট নষ্ট হবে, খাবারে গন্ধ হবে, কিন্তু তারা কিন্তু এটা মানতে রাজি না। দায়ভার দিয়ে দেয় দোকানদারের উপরে, যত ঝামেলা দোকানদার, তাদের কোনো কিছু না। ওয়ালটন তাদের পণ্যে বিভিন্ন মেয়াদের ওয়ারেন্টি দেওয়ার কথা বললেও সেটি মানা হয় না কখনোই। সার্ভিসের নামে হয়রানি করা হয় গ্রাহকদের। হোম সার্ভিসের নিয়মের কথা বলা হলেও সেই সেবাও দেয় না ওয়ালটন। একই সঙ্গে নিয়ম না মেনে হুটহাট পণ্যের দাম বাড়িয়ে জিম্মি করা হয় ব্যবসায়ীদের। এত সব অভিযোগও করেন ডিলাররা। সার্ভিসের ক্ষেত্রে গেলে একটা সার্ভিস একবারের জায়গায় 2 বার গেলে ওই দিন সার্ভিস করে দিচ্ছে, এটা আপনারা ইচ্ছা করে নষ্ট করছেন, কাস্টমারের দোষ দেয়। আপনার প্রোডাক্ট যে খারাপ সেটা তারা মানতে রাজি না। খারাপ দোকানদার খারাপ কাস্টমার। আর এত বড় কোম্পানির সাথে আমাদের মতন সাধারণ পাবলিক গিয়ে তো কোনো কিছু বলার ক্ষমতা আমাদের নাই। বলা হয় যে বাসায় যে হোম সার্ভিস দেওয়া হবে, কিন্তু সার্ভিস সেন্টারে তারা আগে টাকা নেয় যে আপনার এই সার্ভিস বাবদ এত টাকা, 500 টাকা দেন, জমা দেন,
হ্যাঁ, তারপর আপনাকে ফোন দিয়ে বলা হবে যে আপনার জিনিসটা কি কি লাগবে। এরকম পাবলিকের কাছে গেলে এই জন্য আস্তে আস্তে পাবলিকের আস্থা অনেক কমে গেছে। এদের এমন একটা পলিসি যে মানে অনেক সময় দেখা গেছে পণ্যের দাম কমাই দিছে, বিভিন্ন অফারতে দাম কমানো হচ্ছে। আমার কয়েকবার দেখা গেছে একবার 83 পিস এলইডি দিয়ে আগের দিন এলইডি দিছে, পরের দিন 3000 করে দাম কমাই দিছে। তাহলে আমাকে 3 দিন আগে প্রোডাক্ট দিল ধরেন 40,000 টাকা একটা এলইডি দাম, পরের দিন ওরা দাম কমাই দেবো 37,000 টাকা। তার প্রত্যেকটা এলইডি যে 3,000 টাকা আমাকে দাম বেশি, এগুলো আমি প্রোডাক্টটা বিক্রি করবো কোথায়? 2022 সালে জানুয়ারি মাসের প্রথম 20 দিনে তারা 18 থেকে 20 বার দাম বাড়াইছে। 18 থেকে 20 বার দাম বাড়াইছে। কি সমস্যা? ডলারের দাম বেড়েছে। তো ডলারের দাম বাড়ছে, তুমি আজকে যে মালটা কিনে নিয়ে আসতেছো সেটা তুমি 3 মাস পর প্রোডাকশন করবা, 3 মাস পর দাম বাড়তে পারে। তুমি যে মালটা আমাকে এখন দিচ্ছ সেটা তো তুমি 3 মাস আগে নিয়ে আসো নাই। তো তারা আমাদের মাধ্যমে অনেক বাটপারি করছে, আমরা কিছু বলি নাই, কারণ তারা অনেক বড় কোম্পানি। এত অভিযোগ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ এবং প্রশাসনের ভয় ভীতি দেখিয়ে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতেন ওয়ালটন কর্তৃপক্ষ, এমন দাবি করেন ব্যবসায়ীরা। কোনো কিছু বললেই আইনের ভয়, এই করবে সেই করবে, কারণ তারা তো আমার আয়নাগর সহ দেখাই আনছে যে ইয়ে করে রাখলে আপনি কি করবেন। আসলে তো এদের বিরুদ্ধে কোনো কিছু করার আমার ক্ষমতা নাই। একটা কোম্পানি 15 বছর টিনের ব্যবসা থেকে আজকে হাজার হাজার কোটি টাকা মালিক হয়, 15 বছর তাদের এত গ্রোথ, এই আওয়ামী লীগের ছত্রছায়া তারা এই গ্রোথগুলো করছে। এছাড়া আলোচনা করার নামে ব্যবসায়ীদের ওয়ালটনের প্রধান কার্যালয় নিয়ে নানাভাবে ভয়ভীতি দেখানো হতো বলেও জানান ডিলাররা। তারা বলেন ওয়ালটনের নিজস্ব টর্চার সেল রয়েছে, আর সেখানে নিয়েই সাবেক প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের দ্বারা নির্যাতন করা হতো তাদের। গ্লাস কালারের রুম আছে, রুমের মধ্যে আমাকে নিয়ে প্রায় 12-13 জন, হ্যাঁ, আপনার যে সাবেক এসপি থাকে, তারপরে সাবেক আপনার ওসি, হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে আওয়ামী লীগের কিছু ক্যাডার ম্যাডার ওরা আমাকে নিয়োগ দিয়ে রাখছে। তাদের হেড অফিসে একটা আয়নাগর বা একটা টর্চার সেলের মতো আছে। আমি একদিন গিয়েছিলাম সেখানে, আমাকে ডেকে নিয়েছিল যে আপনার কাছে এত টাকা পায়, আপনি সেইগুলা পরিশোধ করেন। কিন্তু ওই টর্চার সেলে গিয়া সেখানে কাদের বসাইছে জানেন? অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, অবসরপ্রাপ্ত এসআই, অবসরপ্রাপ্ত জজ সাহেব, এদেরকে বসানো হয়েছে। কারণ কি? ওই যে তাদের সাথে লিঙ্ক আছে, পরবর্তীতে যারা এখন বর্তমানে দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সাথে তো তাদের লিঙ্ক আছে। এখানে তারা বসে 8-10 জন, একজন বলে উনি সাবেক ওসি, আরেকজন হলো সাবেক এসপি, এভাবে তারা 8-10 জন বসে আর আমাদেরকে 1 লাখ টাকা ডাকে আমাদেরকে ব্রেন টর্চার, বিভিন্ন প্রশ্ন, ওখানে প্রশ্ন জর্জরিত করে ব্রেন টর্চার করে আবার আপনার টাকা ঢুকান, আবার নতুন করে টাকা দেয় এবং স্টাম্পের মধ্যে লিখিত নিত। ওরা ওইখানে আমাদের একজন 1-to-1 কথা বলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওদের ওইখানে ওরা 10-12 জন থাকে, বিভিন্ন ধরনের কথা বলে, বিভিন্ন ধরনের হুমকি দেয়। এতে দেখা গেছে আমাদের অনেকেরই মানসিকভাবে, শারীরিকভাবে এবং সম্মানহানি করেছে। ইভেন আমাদের এক ভাই আছে, তাকে তারা গায়েও হাত তুলেছে। অবসরপ্রাপ্ত ওসি, এসপি, আগে নাকি মেজর ছিল, এরাই বিভিন্ন ধরনের অফিসাররা আইসা, মানে আমি একা, তারা যখন এইভাবে গুল করে বসে আমার কথা বলে, বিভিন্ন ভয়ভীতি দেখায়। আমি তো ওই ভয়ভীতির কারণ না, তারপর আমার ভয়ভীতি দেখাইছে, অনেক ভয়ভীতি দেখাইছে, আমার গায়ে হাতও তুলছে। ওয়ালটনের চেয়ারম্যান এবং কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ দেওয়া সত্ত্বেও কোনো প্রতিকার পাননি ব্যবসায়ীরা। এটা তো টোটাল ম্যানেজমেন্টই জড়িত ভাই, কারণ একটা পলিসি করতে গেলে কোম্পানি ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া তো কোনো পলিসি আপনার অবলম্বন করতে পারে না। তাদের তো বিভিন্ন টিম আছে মার্কেট পর্যবেক্ষণ করে, কিন্তু তাদের কাছে যাইলে হয়তো 2-4 জন খারাপ করছে। 2-4 জন যদি খারাপ করে থাকে, দেশে হাজার হাজার ডিলার ক্ষতিগ্রস্ত কিভাবে হইল? 23 সালের ফেব্রুয়ারিতে এসে আমি বন্ধ করে দিই, ভাই আমি আপনাদের হিসাব অনেক গরমিল পাইতেছি, আমি আর সেল করব না। তখন তারা আমারে ডেকে নিয়ে গেল তাদের রিকভারি টিম হলো মালিক পক্ষের চাস্তো ভাই, সম্ভবত জাহিদ ওনার নাম, ফুয়াদ, আরও কয়েকজন মার্কেটিংয়ের কয়েকজন, 7-8 জন মিলে আমার এমনভাবে প্রশ্ন করলো, আমি যেমন মানুষটা আমি অমানুষ, যা থা ভাষা, খারাপ ভাষা, বাজে আচরণ, যা করার তাদের তাই তারা করছে। এই অবস্থায় বিচার না পেয়ে সম্প্রতি ওয়ালটনের বিরুদ্ধে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী ব্যবসায়ীরা। তবে স্বতঃস্ফূর্তভাবে বিচার চাওয়ারও উপায় নেই নিরুপায় ক্ষতিগ্রস্ত ডিলারদের। ওয়ালটনের বিরুদ্ধে কোনো আন্দোলন করলে ভুক্তভোগীদের বিভিন্ন মাধ্যমে হুমকি দেয়া হয়। কোম্পানি ডিসিশন নিলে আমি কি বলতে পারি?
এটা কিন্তু রোল কয় নাই, আমি সরাসরি ম্যানেজমেন্টে একটু বড় লেভেলে করতে পরে তো আমি আপনার যেটা অ্যাডভাইস করবো যে আপনি থানায় একটু যোগাযোগ রাখবেন, মানে আপনার যে নিকটস্থ থানায় যে ওখানে কোনো ওয়ারেন্ট আসে কিনা, আপনি লোক লাগিয়ে রাখবেন থানার মধ্যে, এটা দায়ী লোক। 2008 সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবার পর থেকে গেল 15 বছর ধরে ব্যবসার নামে চলছে ওয়ালটনের এই মহা প্রতারণা। তারপরেও তাদেরকে কিছুই বলা যায়নি, কারণ আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে ডিলারদের উপর চালিয়েছে স্টিম রোলার। গণমাধ্যমের সামনেও নিজেদের করুণ গল্প শোনানো যায়নি, তাদের মুখ বিজ্ঞাপনের টাকায় বন্ধ ছিল। আজকে আমরা যারা পথে বসেছি বা নিঃস্ব হয়েছি তার মূল কারণ আওয়ামী লীগ সরকারের মাধ্যমেই করেছে। আমরা যদি কখনো কোনো অভিযোগ করতাম তখন তারা আওয়ামী লীগের ভয় দেখাতো বা বিভিন্ন রকমের হুমকি দিত। কোথাও কোনো বিচার না পেয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্তের অনুরোধ জানিয়েছেন ওয়ালটনের ডিলাররা। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি তাদের। এছাড়া ওয়ালটনের থেকে পাওনা টাকা ফেরতের ব্যবস্থা না হলে আত্মহত্যা ছাড়া উপায় নেই বলেও আর্তনাদ করেন ব্যবসায়ীরা। আমি এক সুষ্ঠু বিচার চাই। আমি যদি এই সুষ্ঠু বিচার না পাই আমার আত্মহত্যা করতে বাধ্য, আমি ফ্যাক্টরির সামনে আত্মহত্যা করবো। আমি সোজা হিসাব ভাই বলে দিলাম। অনুরোধ করে বলবো মাননীয় সরকারকে অন্তত আমাদের ন্যায্য দাবি, আমরা ন্যায্য দাবি চাই, অন্য কিছু আমরা চাই না। আমাদের সুব্যবস্থা করে দেয় আমাদের মাননীয় সরকার। আমাদের পাওনাটা বুঝাই দিলে হইব। আমগো হ্যাগো কাছে কোনো পাওনা নাই গা, কিন্তু আমরা যা পাবো আমগো ডকুমেন্ট অনুযায়ী, প্রমাণ অনুযায়ী আমগোটা আমার বুঝাই দিলে হইব। এটা একটা বিচারের আওতায় নিয়ে আসা এবং আমাদের যারা ডিস্ট্রিবিউটর আসি, যারা ডিলাররা আসি, তাদের একটা দাবি যে আমাদেরকে অবশ্যই ওয়ালটনের পুনর্বাসন করা এবং আমাদের ক্ষতিপূরণ করে দিয়ে দেন। আমরা ন্যায্য অধিকার আমাদের চাই, আমরা আমাদের সম্মানটুকু আমরা ফিরে চাই। আমরা যেন আমাদের সন্তানদেরকে নিয়ে যেন দুটা খায়ে যেন আমরা বাঁচতে পারি, আমাদের সেই সুযোগটা করে দিতে হবে। যে পার্সেন্টেজ তারা দেওয়ার কথা ছিল ওগুলো অ্যাডজাস্ট করে দিলে কোম্পানি থেকে প্রত্যেকটা ডিলারই কোনো না কোনো অ্যামাউন্টের টাকা পাবেই। আমি এটা সুষ্ঠু তদন্ত চাই। বাংলাদেশের জনগণের কাছে, সবার কাছে, বাংলাদেশ সরকারের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। আওয়ামী লীগের দোষর হিসাবে তারা ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের পর যে পরিমাণ হয়রানি করাচ্ছে, এই মিথ্যা মামলা থেকে মুক্তি চাই এবং আমাদের সঠিক হিসাব নিষ্পত্তি করে দিয়ে আমাদের যে আগের ন্যায় ফেরত প্রেরণের জন্য আমি আবদার করি। আমাদের সুষ্ঠুভাবে আমাদের বিচার পাওনা, আমাদের সব কিছু বুঝাই দেখ। আমি বাংলাদেশের সবার কাছে আবেদন জানাচ্ছি, আমরা আর এভাবে ঘুরতে পারতেছি না। এই সরকারের কাছে, বিশেষ করে এই সরকারে আমার এলাকার একজন উপদেষ্টা আছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আফসিদ মাহমুদ ভুইয়া সাহেব, ওনার মাধ্যমে ওনার দৃষ্টি আকর্ষণ করছি। ভাই সাহেব, আমি আপনার একজন এলাকার হিসাবে আপনি আমাদের এই বিষয়টাকে নজরে আনবেন, আমি সে প্রত্যাশা করছি আপনার কাছে। এ ব্যাপারে ওয়ালটন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। প্রফেসর ইউনূস আয়নাঘর পরিদর্শন করলো না। ওই পরিদর্শনের পর সোশ্যাল মিডিয়াতে যতগুলো আয়নাঘর নিয়ে পোস্ট হয়েছে না, ভিডিও আসছে, সবগুলোতে যে আওয়ামী লীগাররা, এই জাউরারা হারি একদম উপহাস করেছে। বলছে এটা নাটক, বলছে স্ক্রিপ্ট দুর্বল, অভিনয় দক্ষতার অভাব, কত কিছু কথাবার্তা। আয়নাঘর নিয়ে প্রকাশিত ভিডিওর নিচে এমন অগণিত কমেন্টস, হাসি ঠাট্টা, ট্রল। বড় বড় মেইন স্ট্রিম মিডিয়ার ফেসবুক পেজে এই সমস্ত ভিডিওগুলোতে আসছে, এগুলোতে হাহারি একটা ভরপুর। এটা নিয়ে কাজ করছে ওয়াসাদ সিস্টার্স, অ্যানালাইসিস করছে, ডকুমেন্ট করছে। এইটা সাহেব একটু দেখান না, কারা কারা ওই প্রোফাইলগুলো থেকে হাহারি এক দিছে, একটু দেখেন তো দেখে রাখেন। জাউরাগুলোকে দেখবেন না, বাংলাদেশে জাউরা তো বাম্পার ফলন হয়েছে, কিছু জাউরা দেখে রাখেন। সবচেয়ে বিভৎস ঘটনা হচ্ছে ওরা আইডেন্টিফাই করছে 47% রিয়েল প্রোফাইল যারা হাহারি এক দিছে। ইউরোপে একটা আইন আছে হলোকাস্ট ডিনায়াল। হলোকাস্ট কি জানেন তো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিরা ইহুদিদেরকে নিয়ে চেম্বারে ঢুকায় আগুন দিয়ে পুড়ায় মারত লক্ষ লক্ষ। নাজিরা হলোকাস্ট করলে সেটাকে গাল গল্প বলে। এটাই ফ্যাসিবাদ, এটাই ফ্যাসিবাদের চরিত্র। আপনি এদের কখনো স্বাভাবিক সমাজে চলতে দিতে পারবেন না, তাহলে সমাজ টিকবে না। কারণ এদের মধ্যে ন্যায়, অন্যায় বোধ, বিবেকের বোধটা ধ্বংস হয়ে গেছে। এদের সমাজে ইন্টিগ্রেট তখনই করা সম্ভব যদি অনুশোচনা করে মাপ চায়, আর এটার সাথে করবে না। এদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনার চিহ্ন দেখছেন? নাই তো। ঠিক আছে, ফেয়ার এনাফ। ফ্যাসিস্ট যেহেতু একটাই ভাষা বুঝে, আমরা সেই ভাষায় ফ্যাসিস্টদের সাথে ডিল করব। সেই ভাষায়, যে ভাষায় আমরা 32 নম্বরকে ডিল করছি, ঠিক একই ভাষায়। আওয়ামী লীগের তীর্থভূমি ধ্বংস করার শর্ত এই অনুশোচনাহীন আওয়ামী লীগারদের অবদান।
আমরা কোনো আমি ফ্যাসিস্ট সাইকোপ্যাথকে সমাজে থাকতে দেব না। মাত্র কয়েকদিন আগের গণহত্যার কথা অস্বীকার করে। এরা মানুষ? এদের আপনি মানুষের মর্যাদা দিতে চান? এদের আপনি গণতান্ত্রিক অধিকার দিতে চান? গ্রেপ্তারকৃত হতভাগ্যের স্ত্রীকে রোজা ভাঙ্গায় ধর্ষণ করে যে হাসিনার পুলিশ একবার না বারবার এই ভয়ঙ্কর ইতিহাস সামনে আসতেছে, সেই সময় বাংলাদেশে বসে হারি এক দেবে আর আমরা এটা মাইনে নেব? স্বামীকে আটকের পর হত্যার হুমকি দিয়ে স্ত্রীকে ধর্ষণ করত এই আলেপ হাসিনার পদক পাওয়া পুলিশ। শোনেন, তাকে ধর্ষণ করার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হয়। বাচ্চারা, তোদের টুঙ্গি পাড়া উড়াই দেবো, আমি শপথ নিলাম। ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলবো। দে দেখি কত হাহারি এক দিতে পারিস। জাউরার সাথে ডাবল জাউরমে করা হবে। ধানমন্ডিতে আওয়ামী লীগের অফিসের জায়গাটা সরকারি, এটা দীর্ঘমেয়াদের লিজ নেওয়া। এই লিজ বাতিল করে অধিগ্রহণ করে ফেলা উচিত। লিজের শর্তের আইনি পরীক্ষা করে যদি সম্ভব হয় দ্রুত লিজ বাতিল করে দিতে হবে। এটা ধানমন্ডি 32 নম্বরের জন্য প্রযোজ্য। আমরা এই জন্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই। এদের পশ্চিমে অ্যাসাইলাম নেওয়ার রাস্তা যেন বন্ধ হয়ে যায়, আর যারা পশ্চিমে আছে তারা যেন আওয়ামী লীগের হয়ে জিন্দাবাদ দিতে না পারে। নিষিদ্ধ সন্ত্রাসী দলের সদস্য হিসেবে এদের যেন দেশে ফিরে আনা যায়, আর এদেরকেও বিচারের মুখোমুখি করা যায়। দেখেন, ইলিয়াসকে হত্যা করতে চাইছে আমেরিকা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট, আবার পিএইচডি করেছে। কি রকম জাউরা এগুলো সেটা দেখেন, শুনেন। ইসলাম যদি আমাকে অ্যালাউ করতো কাউকে খুন করা, 1 নম্বরে আমি খুন করতাম দিস গোয়িং টু লাইফ। 1 নম্বরে আমি খুন করতাম ওই একে, কি বলে, ইলিয়াসকে। ইজ অ্যানাদার ট্যালেন্টেড বাট ভেরি ডিপলি রুটেড উইদিন দ্য রং প্রসেস এন্ড দিস হাসানাত গাই। ওরে বাংলাদেশে ফিরে আনতে হবে। আগে তাকে আমেরিকা আইনি ব্যবস্থার মুখোমুখি করতে হবে। আমেরিকায় যারা আছেন তারা ব্যবস্থা নেবেন। বেশি এক্সাম্পল লাগবে না, মোটামুটি 20-25টা এক্সাম্পল তৈরি করতে পারলে এরা প্যাকেট হয়ে যাবে। এরা ভিতর দিন ওই যে কইছে না হার্টিং মজুমদার অস্ত্র হাতে গেরিলা যুদ্ধ করবে, ওই মুখেই মারিতম ওরা। আমার কাছে মনে হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা। অস্ত্র হাতে নামতে হবে, এখানে গেরিলা যুদ্ধ করতে হবে, এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে। হার্দিক মজুমদাররা তো জুলাই আগস্টে আমাদের সাথে অস্ত্র হাতে যুদ্ধই করেছিল। সাথে ছিল পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি, ছাত্রলীগ, যুবলীগ, এমনকি আর্মি। পারে নাই। ওরা ওই একটা অস্ত্র নিয়ে ওরা যুদ্ধ লড়তে পারবে। আমরা পরাজিত হইতে পারি, আমি মেনে নিলাম আর কি। যদি সব বাকশালী ওই যে ওদের চামড়ার বন্দুক আছে না, ওটাতে বাতাসের গুল্লি মারে, টার্গেট বরাবর না হইলেও অসুবিধা নাই, ফাঁকে মারলেও নাকে লাগবে, শিওর শট। হেরিদের সাহেব বুঝায় দেন, বন্দুকের গুলি ছুড়ে দেন। শুনিস হার্দিক, মুলা লাগবে, মুলা পাঠামু আর পচা গরু খা কিছুদিন, দেখ পারিস কিনা। আরামজাদা। আওয়ামী লীগারদের ফেসবুক প্রোফাইল দেখলে ব্লক করবেন, ওদেরকে ওদের বাবলের মধ্যে আটকায় ফেলেন। দেখবেন না ওদের পোস্ট, ইন্টারাক্ট করবেন না ওদের পোস্টে, ওরা শুকায় মরবে। আমরাই দেশের 95% মানুষ, ওদের এইভাবে বিচ্ছিন্ন করে দিলে ওরা শুকায় মরবে। সোশ্যাল স্পেসে, ইউটিউবে আনসাবস্ক্রাইব করবেন যদি ওদের চ্যানেল থাকে। আর একটা বিষয়, ওই যে পুলিশের ইউনিফর্ম তো বদলাইতেছেন না, ভালো, কিন্তু পুলিশের লোগো বদলাইতে হবে। যে লোগোর মধ্যে নৌকা আছে, অভিশাপের চিহ্ন। কিভাবে পুলিশকে পুলিশ লীগ বানানো হয়েছে সেটার অডিও ক্লিপ ফাঁস হয়েছে, শুনেন। এই যে বেনজির হারামজাদার কথা শুনেন। আমেরিকার স্যাংশন পাওয়া কোটি লোকে আছে, এটা বের করেন, শুনেন। জি স্যার, আপনি আপনার বক্তব্য কন্টিনিউ করেন স্যার, প্লিজ। থ্যাংক ইউ। তো আমরা ওই দিকে যাই। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু যে তনুর কথা উত্তর দিই। আওয়ামী লীগ যত রিক্রুটমেন্ট হয়েছে এগুলো কিন্তু সব পুলিশ ভেরিফিকেশন করে রিক্রুটমেন্ট করা হয়েছে, ঠিক আছে? যে কারণে এরা ক্ষমতা এসে কিন্তু সারদা থেকে প্রচুর লোককে তারা পুলিশের ট্রেনিং থেকে বাদ দিয়ে দিচ্ছে। কেন বাদ দিচ্ছে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমরা আমাদের সময়, আমি যে কদিন ছিলাম বা তার আগেও আওয়ামী লীগের আমলে আমাদের জানা মতে মানে ওই ভিন্ন মতাদর্শ কোনো লোকজন সহজে ঢুকতে পারে নাই, বিকজ এগুলোকে সব আগে পুলিশ ভেরিফিকেশন করে এরা কে কোন মতাদর্শে সেগুলো নিশ্চিত হয়ে চাকরি দেওয়া হয়েছে। এটা আপনার জানার জন্য। এই জন্য কিন্তু ওই কালকেও কোথায় পরশুদিন কোথায় কথা বলছিলাম, তারা বলছিল যে এরকম লোকজন বলে যে এটা বেনজিরের বাহিনী, ঠিক আছে? এবং পুলিশকে কিন্তু এরা বিশ্বাস করে না। এরা খুন করে ক্ষমতায় আসছে, আবার এরা কিন্তু পুলিশকে বিশ্বাস করে না। যদিও এই মুহূর্তে তারা প্রচুর লোকজন নিয়ে আসছে, ওই যে রিটায়ারমেন্ট থেকে এখান থেকে সেখান থেকে এনে বসিয়েছে। ওই যে আপনার 2008 সালের আগে 9 সালের আগে যারা রিক্রুট ছিল পুলিশে তাদেরকে সামনে নিয়ে আসছে, এইভাবে কিছু লোকজনকে সামনে নিয়ে চালানোর চেষ্টা করছে। কিন্তু বেসিক্যালি কিন্তু তারা পুলিশকে বিশ্বাস করে না। তারা মনে করে যেগুলো আওয়ামী লীগের সমর্থক, পুলিশ বাহিনী আওয়ামী লীগের সমর্থক। আর আমি মনে করি যে
এই আওয়ামী লীগের পুলিশ বাহিনী তো আসলে বঙ্গবন্ধুর নেতৃত্বে কাজ করার ঐতিহ্য ইতিহাস আছে। আপনারা জানেন যে আপনার 25শে মার্চ কাল রাত্রে তো যে অ্যাটাকগুলো হয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন, এবং তারাই প্রথম কিন্তু স্বাধীনতার সপক্ষে প্রথম গুলি বর্ষণ তারাই করেছে কিন্তু পাক আর্মিদের বিরুদ্ধে। তো ওখান থেকে কিন্তু এদের একটা এই বাহিনীর একটা ঐতিহ্য আছে, প্রো আওয়ামী লীগ ঐতিহ্য বা প্রো লিবারেশন ঐতিহ্য আছে। এবং কন্টিনিউয়াসলি মাঝখানে যদিও অনেক বছর আওয়ামী চেতনার যারা বিরোধী তারা ক্ষমতায় ছিল, তাদের লোকজন ঢোকানোর চেষ্টা করেছে, বাট এন্ড অফ দি ডে আমি মনে করি এখনো এই প্রো লিবারেশন বা প্রো এল ফোর্সই এই ফোর্সের মধ্যে বা সদস্য এই ফোর্সের মধ্যে সংখ্যাগরিষ্ঠ। তো সেই আস্থা থাকতে হবে, আমার মনে আস্থা থাকা ভালো। এবং এন্ড অফ দি ডে দেখবেন যে এরাই আপনার একসময় সহযোগী হয়ে দাঁড়াবে আর কি। এই মুহূর্তে হয়তো না পারলেও কোন একটা সময় সহযোগী হয়ে এদের সহযোগিতা আপনারা পাবেন। আর আমি চেষ্টা করছি পুলিশ বাহিনীর সদস্যদের যারা আপনারা জানেন যে প্রচুর লোকজন তো যখন 5ই আগস্টের পরে প্রচুর পুলিশের সিনিয়র অফিসাররা কর্মস্থল ত্যাগ করে গেছে আর আসে না। আর প্রায় 300-350 অফিসারকে ইতিমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে। সমসংখ্যক কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় সংযুক্ত করে রাখা হয়েছে, মানে তাদের ডিউটি থেকে প্রত্যাহার করে অকার্যকর করে রাখা হয়েছে। এবং করে তারপরে এই যে গ্যাপ, এই গ্যাপে তারা ওই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না সেই সময় যে রিক্রুট যারা তাদেরকে নিয়ে আসা হয়েছে, অনেকে রিটায়ার করছে তাদেরকেও নিয়ে আসা হয়েছে। তখন এটা ভঙ্গুর অবস্থা এটা এই বাহিনীর। আমি চেষ্টা করছি যারা বাহিনীতে কাজ করতেছে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য, এটা আমি করে যাব যাতে করে এই বাহিনীর সহযোগিতা সাপোর্ট আপনারা পেতে পারেন, সে চেষ্টা আমার অব্যাহত থাকবে। আর রিগার্ডিং দলীয় প্রোগ্রাম, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী দেবেন, নেত্রী দেবেন, যেটা প্রোগ্রাম দিবেন যেটা ওখান থেকে আসবে সেটাই আমাদের সবাইকে বাস্তবায়ন করতে হবে, বলবৎ করতে হবে। তবে বলবৎ বাস্তবায়ন কিভাবে করবেন এটা হচ্ছে আপনার মুন্সিয়ানা। আপনি যেমন ওই যে এর করতে গিয়ে তো অনেক প্রায়োগিক ক্ষেত্রে অনেক সমস্যা উদ্ভব করতেছে, আমি জানি, বিভিন্ন সময় আমার সঙ্গে অনেকে কথা বলে। তো এই যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে আমাদের স্থানীয় পর্যায়ে সেগুলোকে মোকাবেলা করে এটা এই পুলিশকে রাহুমুক্ত করতে হবে। যারা রাহুমুক্ত করার কাজ করতেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, বুঝছাও? কারা করতেছে নাম কইলাম না, কিন্তু আমরা সব জানি। পুলিশের নেতৃত্বকে শান্তি মতো কাজ করতে দিবেন। যারা নানা ধান্দায় চুকলি কাটতেছেন পুলিশের নেতৃত্বের বিরুদ্ধে সাবধান করে দিতেছি, ভাইজান আপনাদের সকলের আমল নামাকলে আছে আমার কাছে। আমি চুনাপুঠিদের পিছে লাগি না, এটা আমার স্বভাব বিরুদ্ধ, কিন্তু পুলিশের সংস্কারের যে ধারা শুরু হয়েছে যেটা আমরা দেখতে পারতেছি সেটাকে নেতৃত্ব শূন্য করে বাধা সৃষ্টি করতে চাইলে তারা ছাড়া হবে না, সাবধান হইয়া যান। যারা পুলিশের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে চুকলি কাটতেছেন, শুনলাম প্রফেসর ইউনূস সাহেব নাকি চুকলি কাটতে গেছিলেন, সত্য নাকি? হ্যাঁ, স্যারের পাঠায় দিই আপনাদের আমল নামা দিব, চাপা মায়ের দিয়া দিব কলে, তাই সাবধান হইয়া যান। এই বান্দা জিন্দা আছে। আর হ্যাঁ, ওই যে হাঙ্কারে যে পুলিশ সদস্য ছিল না, ওই যে ছত্রভঙ্গ করছিল, কাউরে না পিটায় কাউরে না মেয়েরা, ওটা খুঁজে পাওয়া গেছে। নাম রিয়াদ হোসেন, ডেমরা পুলিশ লাইনে। দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলো, তখন আসলে জনমুখে আর কি অনেকজন অনেকভাবে আমাদেরকে প্রশংসা করতেছে, এবং আমরা চাই যে বাংলাদেশ পুলিশ যেমন জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে, আমরা তাদেরকে আরো সেই আস্থাটুকু আনতে পারি যে আমরা যাতে ভালোভাবে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে গড়তে পারি। এখন ভাইরাল হলো, বন্ধু বান্ধব, তারপরে সহকর্মী যারা আছেন, আত্মীয় স্বজন, পরিবার, সবাই আসলে আমাকে নিয়ে গর্ববোধ করছেন। আমিও চাই যেন আমি আমার দেশের জন্য কিছু করতে পারি। আরে ভাই, মন তো ভরলো না এই রিপোর্ট দেখে। ওর বাড়ি কোথায়? বাবা মাকে যেই মা এই সোনার ছেলের পেটে ধরছে তারও তো আমাদের সম্মান জানাতে হবে, তারা সালাম দিতে হবে না? তো এইটা ছোটখাটো রিপোর্ট না, বড় রিপোর্ট চাই। আর হ্যাঁ, ওকে বিভাগীয় পুরস্কার দেওয়া হোক, পুলিশ পদক দেওয়া হোক তারে। এবার আসেন হাদানকারী আফসোস লীগের আলাপে ফিরে আসি। আবার যারা জুলুমকে অস্বীকার করছে, যারা উপহাস করছে, তাদের ক্ষমা নাই। আমি পবিত্র কোরআন শরীফের একটা আয়াত পড়ি, সেখানে ঠিক একই ধরনের বার্তা আছে। যারা অপরাধী তারা বিশ্বাসীদের উপহাস করত, এবং তারা যখন তাদের কাজে দিয়ে গমন করত তখন পরস্পরের চোখ টিপে ইশারা করত। তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরত তখনও হাসাহাসি করে ফিরত। যুগ বদলায় কিন্তু জালিমরা বদলায় না, ওই একই আবরণ নিয়ে ফিরে আসে বারবার। আর পবিত্র কোরআনেই বলা আছে কি করতে হবে, কোনটা আমাদের করণীয়, আর এদের ভাগ্যে কি আছে সেটা বলা আছে। তারা সামান্য হেসে নেই, শীঘ্রই তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে।
এখন প্রশ্ন হচ্ছে কেন, কিভাবে তাদের এই সাহসটা তৈরি হইল, কারা এই সাহস তৈরিতে ভূমিকা রাখলো, আসেন সেটা বুঝে দেখি। 5ই আগস্টের পর আমরা দেখছি সমস্ত অর্গানাইজ শক্তি কেন্দ্র যেগুলো ছিল, যেমন ধরেন বড় রাজনৈতিক দলগুলো, আর্মি, এরা আওয়ামী ফ্যাসিস্টদের আশ্রয় দিল। প্রথমে আশ্রয় দিল আর্মি সারা দেশের ক্যান্টনমেন্টগুলোতে, তারপরে জাতীয় স্থানীয় পর্যায়ে বিএনপি, জামাত, কিছু নেতা, এমনকি পুলিশ ডিজিএফআই নিরাপদে সীমান্ত পার করে দিল। আর্মির হেফাজত থেকে পালায় গেল লেফটেন্যান্ট জেনারেল মুজিব। কাউকে এর জন্য দায়ী করা গেছে? করা হয়নি। কেন করা যায়নি? ওয়াকারের বিরুদ্ধে কিছু বললে হুক্কা হুয়া শুরু করে দেয় ডিজিএফআই এর পেইড এজেন্টরা। ওয়াকারের জন্য নাকি ইন্ডিয়া বাংলাদেশে আক্রমণ করে নাই। হ্যাঁ, খারান খারান হাইসানি, আমি না ঘোড়ায় আসবো। ডিজিএফআই ভালো, খুবই ভালো। বয়ান দেয় ডিজিএফআই নাকি একাই গুম করে না, আরো সবাই করেছে, তাই ডিজিএফআই অত খারাপ না। আর ডিজিএফআই ভালো, খুবই ভালো ছেলে, সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে পড়তে বসে, তাই না? যে আর্মি চিফ 5ই আগস্টে সারাক্ষণ ইন্ডিয়ান আর্মি চিফের সাথে কথা বলছে, হাসিনার বোনজামাইয়ের জন্য মেডিকেলি আনফিট হওয়ার পরে আর্মি চিফ হয়েছে, যার কমান্ডে আর্মি সবচেয়ে বেশি হত্যাকাণ্ড চালাইছে ছাত্র জনতার উপরে, যেই শহীদের শরীরে বেধা 66% গুলি আসছে আর্মির অস্ত্রাগার থেকে। আমার কথা না, জাতিসংঘের কথা। সেই আর্মি চিফ ইন্ডিয়া থেকে বাংলাদেশ বাঁচাইতেছে। হে খোদা, আমারে উঠায় না, নয়তো দড়ি ফেলাও, বায়ে উঠে যায়। এই বয়ান যারা বলে তারা কার স্বার্থ রক্ষা করে? এই বয়ান যারা বলে তারা কার ক্রীড়নক? এই বয়ান যারা বলে তারা কার পুতুল? তাদের কি নাচায় আমরা জানি। ছাগল নাচে খুঁটির জন্য, আর এই খুঁটিটা কি সেটাও আমরা জানি। বাংলাদেশে হাসিনার পলায়নের সবচেয়ে বেশি ঝামেলা এখন কে পড়েছে? এটা বুঝলে আমরা সব রাজনীতি ফকফকা করে বুঝতে পারবো। আসেন সেটা বুঝে দেখি। সবচেয়ে বেশি ঝামেলায় পড়েছে মোদি। আন্দোলন, বিপ্লব দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের থাকার প্রমাণ মিলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছে নিজেই, প্রমাণ, অনুমান না। তার মানে প্রসিকিউশন হাসিনার বিরুদ্ধে না, ভারতের মোদিকে এখানে মামলায় ঢুকাবে। মোদির আরো সমস্যা আছে। বিএনপির সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকা থেকে ধরে নেওয়ার পরে ইন্ডিয়া পাওয়া যায়, সুকরঞ্জন বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে অপহরণ করার পরে ইন্ডিয়ার জেলে পাওয়া যায়। মোদিকে এটার জবাব দিতে হবে তো, ইন্ডিয়াকে রাষ্ট্র হিসেবে এটার জবাব দিতে হবে তো। হাসিনাকে, তার দলের সব দুর্বৃত্তকে কেন আশ্রয় দিচ্ছে ইন্ডিয়া? আর কিভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে সেটা তো আমরা জানি। হাসিনার অপরাধের সলিড এভিডেন্স পাওয়া গেছে জাতিসংঘ থেকে। আমরা করি নাই, প্রফেসর ইউনুস করে নাই, প্রফেসর ইউনুসের প্রশাসন করে নাই, করছে থার্ড পার্টি জাতিসংঘ। এইটার কোনো যদি কিন্তু নাই, এর সে সলিড এভিডেন্স হয় না। বাংলাদেশের আদালতে বেইজ্জতি, এটা মোদি ঠেকাইতে চায়। এইটা ভারত রাষ্ট্রের জন্য জরুরি। কিভাবে ঠেকাবে? একটাই রাস্তা আছে, প্রফেসর ইউনুসকে যত দ্রুত সম্ভব বিদায় দেওয়া। প্রফেসর ইউনুসকে বিদায় দিতে পারলে বাংলাদেশের সবকিছু আগের অবস্থায় চলে যাবে। এইখান থেকে পাইছে সাহস, আবার আগের গৌরব, আবার হেডম নিয়ে আমরা আসতেছি। আর টাকা পয়সা তো আছেই, সবাই রে কিনে ফেলবে, এই হইতেছে প্ল্যান। সেই জন্যই আগাম নির্বাচন, দ্রুত নির্বাচন, এই সমস্ত আলাপ তিস্তানিয়া প্রোগ্রাম করে আর এক্সিকিউট করে কি? দ্রুত নির্বাচন আর প্রফেসর ইউনুসের দ্রুত বিদায়, এই ইন্ডিয়ান প্ল্যান এক্সিকিউট করে। আপনারা বুঝে হোক না বুঝে হোক ইন্ডিয়ান ব্যাগেজ কান্দে নিছেন। এই ব্যাগেজ আমরা মাইনা নেব না, কোনোদিন মাইনা নেব না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কখনো জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখে নাই। ইতিহাস সাক্ষী, 1990 3 জোটের রূপরেখা রাখে নাই। তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করছে প্রথমে বিএনপি, বিচারপতির বয়স বাড়ায়। এরা ক্ষমতায় থাকার জন্য সবকিছু করতে পারে। বিএনপি নির্বাচনের আগে যাই বলুক এটা রাখবে না, সে কোনো সংস্কার করতে দিতে চায় না। নির্বাচন হইলে সবকিছু কইরা ফেলবো, এটা হইতেছে ওই সেই প্রেমিকের মতো, যে প্রেমিকার সামনে এসে তার সাথে প্রেম করার জন্য যা কিছু বলে সব কিছু মিথ্যা। ওই মিথ্যা কথা বলতেছে তারা। প্রেমিকার সামনে উত্তেজিত প্রেমিক এসে যা যা বলে না, বিএনপি তাই বলতেছে নির্বাচনের জন্য। কোনোটা রাখবে না, সে কোনো সংস্কারও করতে দিতে চায় না। আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে বলে জনগণ ঠিক করবে। আরে বাবা, জনগণ কেমনি ঠিক করবে? গণভোট কইরা তো গণভোট করেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে, সেটা তো করতে দিতে চান না। সামনে সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দিলে আপনি কবে জনগণের রায় নেবেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে? জনগণ করবে, কিভাবে করবে সেটা তো বলতে হবে। জনগণ তো একটা বিমূর্ত জিনিস, মানে আপনি একটা ধোঁয়াশা তৈরি করতেছেন জনগণ নামের এক বিমূর্ত শক্তির অনুমোদনের কথা বইলা। এই সরকারের নাকি ম্যান্ডেট নেই। সংবিধান সংস্কারে তো বিএনপির ম্যান্ডেট থাকবে, সে 2/3 মেজরিটি পাবে, কিভাবে জানে? পাবে না তো। তার মানে সংবিধান সে পাল্টাতে পারবে না। তখন বলবে আমরা কিভাবে পাল্টাবো, আমাদের তো মেজরিটি নাই। তারপরে প্রশ্ন থাকে, সে কি সংবিধানের মূলনীতি পাল্টাতে পারবে যদি মেজরিটি 2/3 মেজরিটি পায়ও? পারবে না, কারণ
যে সংবিধানের অধীনে সে নির্বাচন করবে, শপথ নিবে, সেই সংবিধানের মূল নীতিকে সে পরিবর্তন করতে পারবে না। নির্বাচন হইলে কোনো বিচার হবে না, আপনারা লিখে রাখতে পারেন। মোদি আর ইন্ডিয়া আবার চিরজীবনের জন্য মাপ পেয়ে যাবে। ওই সংবিধানে থাকবে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ আর সমাজতন্ত্র। সেইটা আমাদেরকে এত রক্তের পর, বিপ্লবের পরেও আমাদেরকে ওই সংবিধানই টাইনা নিয়ে যাইতে হবে। মোদি আর ইন্ডিয়া চিরজীবনের জন্য মাপ পেয়ে যাবে। তাদের যে আমরা পাইরা ফেলতে পারছিলাম, সেই সুযোগ হেলায় আমরা হাতছাড়া করে ফেলবো। কম্প্রোমাইজ করে ফেলবে যারাই ক্ষমতায় আসুক। কে আসবে আমি জানি না, যারাই আসুক রাজনৈতিক দল তারাই কম্প্রোমাইজ করে ফেলবে। প্রফেসর ইউনূসের সামনে গিয়া রাজনৈতিক দলগুলো এক কথা বলে, বাইরে এসে আর এক কথা বলে। প্রফেসর ইউনূস দিছে চাপা মায়ের, ওস্তাদের মায়ের শেষ রাতে কইছে আপনারা যা চান লিখে দেন, কোন সংস্কার চান, কোনটা চান না, কোনটা আংশিক চান, কোন সংস্কারই চান না, সেটা লিখে যা চাইবেন। আমাদের তো কোনো এজেন্ডা নেই, সবাই মিলে যেটা চাইবেন শুধু সেটাই আমরা করব। তবে আমরা ওয়েবসাইটে দিয়ে দেব কে কি চাইছিলেন। আপনারা কোন দল কোনটা ইয়েস বলছেন আমরা রাজি, কোন দল নো বলছেন আমরা রাজি না, কোন দল বলছে আমরা সংস্কার রাজি, আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো। দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে, কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নেই। এটা কোনো কোনো গোপন জিনিস না, এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য। আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই, লিখে দেন, আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি, অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো, আমরা একমত হতে পারি, আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হতে পারি, অথবা এইটাতে আমরা রাজি না, এটা আমরা ধরতে চাই না, হতে পারে। আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা। এর ভিত্তিতে আমরা কি কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায়, আপনাদের বক্তব্যগুলো কি আছে। বুঝছেন, ব্যাস মুখে এখন তালা। এইবার রাজনৈতিক দলগুলো বুঝবে অ্যাকাউন্টেবিলিটি কারে বলে, দায় নেওয়া কাকে বলে। এইবার তারা বুঝবে রাজনীতি জিনিসটা কত কঠিন, জটিল। এটা ছেলের হাতের মোয়ানা। এতদিন ভালসুন্দের সাথে খেলছে তো বুঝতে পারে নাই রাজনীতি কত কঠিন। এবার প্রফেসর ইউনূসের সাথে খেলতে গেছে, হে বুঝেছে। প্রফেসর ইউনূস একাই খেলে দিছে একটা কথায়। রাজনৈতিক দলগুলোকে বলি, কোনো বিশেষ দলকে উদ্দেশ্য করে বলতেছি না, সবাইকে বলতেছি, বাংলাদেশে ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনীতি করার দিন শেষ। ইন্ডিয়ান ব্যাগেজ থাকলে আপনার রাজনীতির কোনো ভবিষ্যৎ নাই। আপনি যত বড় রাজনৈতিক দল হন না কেন, কোনো লাভ নাই। পিনাকির আপনি হুতায় ফেললেও আপনি বেচবেন না, পিনাকি হইতে যাবে কিন্তু আপনি বেচবেন না। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আপনাদের ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনীতি করতে দেবে না, ফুল স্টপ। প্রফেসর ইউনূসের প্রতি আহ্বান, আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেন, বিপ্লবী সরকার গঠন করেন। জন আকাঙ্ক্ষা সেইটাই। এই বিপ্লবী সরকার থাকবে ততদিন যতদিন হাসিনার এই বাকি টার্ম আছে ততদিন। 5ই আগস্টের পরে যে সুযোগ আমরা হারাইছিলাম, যে হারানোর সময় আবার ফিরে আসছে। এই মুহূর্তে আবার হারায় যাওয়ার আগেই বিপ্লবী সরকার গঠন করেন। দেশের রাজনীতির গুণগত পরিবর্তন হয়েছে, তাকে ধারণ করেন। বিপ্লবী সরকার গণপরিষদের নির্বাচন দেবে, সবাই নির্বাচন করছে, দ্রুত নির্বাচন দিয়ে দেবে। বিপ্লবী সরকার গঠন করে 1 মাসের মধ্যে গণপরিষদ নতুন সংবিধান রচনা করবে। আপনারা নির্বাচন করেন সেইখানে, সেই সময় বিপ্লবী সরকার সংস্কার সম্পন্ন করবে। নতুন সংবিধান রচিত হলে গণপরিষদ ভেঙ্গে দিয়া সেই নতুন সংবিধানের অধীনে নির্বাচন হোক। আপনারা সবাই উৎসবের সাথে সেই নির্বাচনে অংশ নেন। আমি ব্যক্তিগতভাবে চাই প্রফেসর ইউনূস জাতির নেতৃত্ব থেকে যেন তারপরেও বিদায় না নেন। তিনি যেন রাষ্ট্রপতির পদকে অলংকৃত করেন। তিনি আসলেই অলংকার হয়ে উঠবেন রাষ্ট্রপতি পদের জন্য। আমরা উনার অভিভাবকত্ব এত তাড়াতাড়ি হারাইতে চাই না। বাংলাদেশকে আমাদের শক্ত অর্থনৈতিক এবং রাজনৈতিক ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য প্রফেসর ইউনূসের অভিভাবকত্ব আমাদের দরকার। ছাত্র জনতার আকাঙ্ক্ষার রাষ্ট্র তৈরি করে দেওয়াটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের সেই প্রতিশ্রুতি ভুলে গেলে চলবে না। আমরা এক কঠিন জটিল সন্ধিক্ষণে দাঁড়ায় আছি। একদিকে ভয়, অন্যদিকে সম্ভাবনা। যারা সত্যকে বিকৃত করছে, ইতিহাসের নির্মম বাস্তবতাকে উপহাস করছে, তারা শুধু নিজেদের মানবিকতাই হারায়নি, তারা আমাদের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলে দিছে। কিন্তু ইতিহাস সাক্ষী, জুলুম কখনো টেকসই হয়নি, জুলুম কখনো টেকেনি, জালেম কখনো টেকেনি। প্রত্যেকটা ফ্যাসিস্ট শক্তির শেষ আছে, আর সেই শেষ তারাই ডেকে আনে যারা সত্যকে মুছে দিতে চায়। আমাদের করণীয় একটাই, হাসিনা আর তার দোসরদের বিচার নিশ্চিত করা, রাষ্ট্রের ন্যায়ের ভিত্তি পুনর্নির্মাণ করা। আমাদের রাজনীতি কোনো আপোষের রাজনীতি হইতে পারে না। আমাদের লক্ষ্য একটাই, ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলা। আমরা জানি এই পথ সহজ না, বাধা আসবে, কিন্তু এই লড়াই শুধু রাজনীতির লড়াই না, এটা আমাদের অস্তিত্বের লড়াই। প্রফেসর ইউনূসের নেতৃত্বে আমরা একটা নতুন অধ্যায়ের সূচনা দেখছি। এই মুহূর্তটা আমরা হারাইতে পারি না। আমাদের সাহসী হইতে হবে, সংগঠিত হইতে হবে। এই লড়াই শুধু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে না, এটা পুরো সিস্টেমকে বদলে দেওয়ার লড়াই। এটা একটা বিপ্লবী আন্দোলনের ভিত্তি।
আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব, একটা ন্যায়ের বাংলাদেশ গড়ব, একটা ইনসাফের বাংলাদেশ গড়ব, একটা মানুষের বাংলাদেশ গড়ব। ইতিহাস আমাদের দিকে তাকায় আছে। আমরা কি আমাদের সেই দায়িত্ব পালনে প্রস্তুত? ইনকিলাব জিন্দাবাদ। তো আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।